এই ভিডিওতে আমরা দেখব এর আগে আমরা যা জেনে গেলাম একমাত্রিক শব্দ বোধগম্য শব্দ দ্বিমাত্রিক বোধগম্য শব্দের কথা, এবং এটুকুও জেনে গেছি খুব দ্রুতই যে কথা বলুক না কেন কখনোই একমাত্রার পাঁচখানা শব্দ সেকেন্ডে ম্যাক্সিমাম উচ্চারণ করতে পারে, তার বেশি নয় কিন্তু। তার মানে পাঁচবার মা উচ্চারণ করতে খুব তাড়াতাড়ি কেউ যদি করে, তাহলে পাঁচবার মা উচ্চারণ করতে কারো কত সময় লাগবে? সরি, বলছি এক মিনিট। পাঁচবার মা উচ্চারণ করতে তার 1 সেকেন্ড চলে যাবে। তার মানে 1 সেকেন্ডের মধ্যে সে পাঁচবার মা উচ্চারণ করতে পারে, অর্থাৎ একবার ওই একমাত্রিক যে কোনো একটা শব্দ উচ্চারণ করতে তার কত সময় লাগবে? 1/5 সেকেন্ড। যদি কোনো আশেপাশের যদি কোনো প্রতিফলক থেকে এই 1/5 সেকেন্ডের মধ্যেই তার প্রতিধ্বনিটা তার কানে এসে পৌঁছায়, অর্থাৎ শব্দের উচ্চারণ চলছে বা শেষ হবার মুখে শেষ হয়নি এমতো অবস্থায় লেস দ্যান 1/5 সেকেন্ডের মধ্যেই এর প্রতিধ্বনিও পৌঁছে গেলে, তাহলে কি হবে? ছোটখাটো ঘটে সেটাই ঘটে, শব্দের স্পিড যথেষ্ট ভালো। তাহলে কি ঘটে তার ফলে আমরা একে মূল শব্দ থেকে কিছুতেই পৃথক করতে পারি না। তখন কি হবে? তখন আমরা কোনো প্রতিধ্বনি শুনতে পাবো না। তাহলে আমাকে এবার যুক্তি দিয়ে বুঝতে হবে কি করে এই বোধগম্য শব্দের, অন্তত একমাত্রিক শব্দের প্রতিধ্বনি আমি শুনতে গেলে প্রতিফলককে উৎস থেকে বা শ্রোতার থেকে কত দূরে থাকতে হবে। আমি ধরে নিলাম আগের মতোই ডিমিটার, এবারে আর ছবি আঁকিনি, আশা করি দরকার পড়বে না, তাই তো নাকি? যদি দেখাতে হয় তাহলে এইভাবে দেখাতে পারো যে এখানে একটা, আমরা দেখিয়ে নিচ্ছি যে ধরো এখানে একটা সোর্স আছে, সোর্সটা তুমি বা যে কেউ হতে পারে, আর এখানে একটা রিফ্লেক্টর আছে। তাহলে এটা হচ্ছে সোর্স, এ হচ্ছে রিফ্লেক্টর। এ এখান থেকে কি করলো? জোরে কোনো আওয়াজ করলো, সেটা চিৎকার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, করলো। এবং এর ফলে যে শব্দটা উৎপন্ন হলো, এই যে শব্দটা উৎপন্ন হলো সেই শব্দটা গেল এবং ফেরত এলো। যদি যাওয়ার সময় এই পথটা হয় ডিমিটার ধরে নিলাম, তাহলে ফেরার সময় আরো ডিমিটার। শব্দটা উচ্চারণ করতে, একমাত্রিক শব্দটা উচ্চারণ করতে লাগবে 1/5 সেকেন্ড। তার মানে অন্তত ওই শব্দটা কতক্ষণ পরে এসে আমার কানে এসে পৌঁছতে হবে? অন্তত 1/5 সেকেন্ড শেষ হলে। তার মানে যাতায়াতের শব্দকে যাচ্ছে 2D। তার মানে 2D পথ যেতে ওর যদি অন্তত 1/5 সেকেন্ডও লাগে, শব্দের বেগ 332 মিটার/সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে শব্দ যায় 332 মিটার, 1/5 সেকেন্ডে কত যাবে? ঐকিক নিয়ম, তাই তো নাকি? এখান থেকে ডি বার করবো, হয়ে যাবে। চলো আমরা ওখানে যাই আমাদের ভিডিওর অংশে। দেখো এখানে করা আছে, যেটা বোঝালাম সেটাই। অর্থাৎ যাতায়াতে এই 2D পথটা ও 1/5 সেকেন্ডের কম সময় অতিক্রম করলে হবে না, অন্তত 1/5 সেকেন্ড বা তার বেশি হলে তো আরো ভালো, তবে কিন্তু প্রতিধ্বনি শুনতে পাবে। যেহেতু এখানে ন্যূনতম দূরত্বের কথা বলা হয়েছে, তাই আমরা 1/5 সেকেন্ড ধরেছি। যদি ন্যূনতম দূরত্ব না থাকতো তাহলে সময়টা 1/5 সেকেন্ডের বেশি ধরলেও হতো। তাহলে ডি এর মান কত হলো? দুইটা এদিকে নেমে হয়ে গেছে 10। তাহলে 332/10 মানে আছে 33.2। তাহলে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হতে হবে? দেখো, একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের দূরত্ব ঠিক ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য যা লাগে ঠিক তার দ্বিগুণ, 33.2 মিটার। আগের বার লেগেছিল ফুট এককে 56 ফুট, তাহলে এবারে কত হবে করে দেখবে। আমি উত্তরটা বললাম 112 ফুট। মাথা রাখবে এপিএস এ বাতাসে শব্দের বেগ হচ্ছে 1120 ফুট/সেকেন্ড। ঠিক আছে? তাহলে ভাবো তো, যদি এই শব্দটা একমাত্রিক না হয়ে দ্বিমাত্রিক হয় তখন কি হবে? মা উচ্চারণ করা যায় সেকেন্ডে 5 বার। ইচ্ছে করে এই শব্দটা বলছি যেহেতু এটা আমাদের সব থেকে চেনা এবং পরিচিত, এবং প্রথম উচ্চারণের মাধ্যমে আমরা শিখি কথা বলতে। নালে যে কোনো একমাত্রিক শব্দের কথা বলো, অনেক সময় এরকম একটা শব্দ দিয়ে বলে দেয়, তোমাকে বুঝে নিতে হবে ওই শব্দের মধ্যে কটা সিলেবেল আছে বা কত মাত্রার শব্দ, সে অনুযায়ী তার প্রতিফলকের দূরত্ব বার করতে হবে। এক মাত্রার শব্দ সেকেন্ড একটা উচ্চারণ করতে সময় লাগে 1/5 সেকেন্ড। তাহলে দুই মাত্রার শব্দকে উচ্চারণ করতে লাগবে 2/5 সেকেন্ড। ত্রিমাত্রিক শব্দ উচ্চারণ করতে লাগবে 3/5 সেকেন্ড, অ্যান্ড সো অন। তাহলে যদি আমি ত্রিমাত্রিক শব্দ বলি, তাহলে এখানে 1/5-এর জায়গায় শুধু চলে আসবে তার 3 গুণ, 3/5, বাকি যা আছে তাই থাকবে। অর্থাৎ এই দূরত্বটা 3 গুণ হয়ে যাবে। এইটুকু চেঞ্জ আশা করি সবাই করতে পারবে, তাই তো নাকি? আচ্ছা দেখো তো, ভাবো, আমরা তো তখন থেকে শব্দের প্রতিফলন পড়ছি। তাহলে বলো তো দেখি, দেখবে আকাশে অনেক সময় বজ্রপাত হচ্ছে, বুঝতে পারছি হঠাৎ
খুব তীব্র আলোর ঝলসানি আমার ঘরের ভেতর পর্যন্ত জানলা ভেদ করে দেখা দিল। আমরা এর ফলে কি হয়, ভয়ে চমকে উঠি, কিন্তু তার অল্প কয়েক সেকেন্ড পরে তীব্র আওয়াজটা পাওয়া যায়। খুব এই আলোর ঝলসানি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি ইলেকট্রিক্যাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টগুলোকে আনপ্লাগড করে দিই, কিন্তু যা ঘটার ঘটে গেছে অলরেডি। যদি কোনো দুর্ঘটনা ঘটার সেটা ঘটে গেছে, কারণ বজ্রপাতটা হয়ে গেছে। ওর শব্দটা আসছে আমার কানেতে, এরোপ্লেন দূর থেকে আসছে, দেখবে ওর নিচের আলোগুলো, লাল আলোগুলো তুমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছ, কানে পাচ্ছ না। এমনকি তোমার মাথার কাছাকাছি এসে গেছে, টপকে চলে যাচ্ছে, তখন ওর শব্দ তোমার কানে আসছে। কারণ আলোর তুলনায় শব্দ দেরিতে আসে। আলোর বেগ হচ্ছে 1,86,000 মাইল পার সেকেন্ড। শব্দ এত স্পিডে যেতে, এই আলো এত স্পিডে যেতে পারে। সিজিএস হচ্ছে 3 × 10⁻⁷ এসআইতে হচ্ছে 3 × 10⁸ ঠিক আছে? এত রকম ভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু সেখানে শব্দের বেগ মোটে কত, 332 মিটার পার সেকেন্ড। হয়তো আমাদের রেসপেক্টে অনেক বেশি, কিন্তু আলোর রেসপেক্টে মোটেই বেশি না। যে কারণে ওই বজ্রপাতটা হওয়ার সঙ্গে সঙ্গে শব্দ এবং আলো দুটো একসাথেই উৎপন্ন হয়েছে, কিন্তু বাতাসের মধ্য দিয়ে এই দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের কানে পৌঁছাবার আগে শব্দ যে সময়টা গ্রহণ করেছে, আলো তার অনেক কম সময়ে সেই পথ অতিক্রম করে ফেলেছে। কারণ আলোর বেগ প্রচুর বেশি শব্দের তুলনায়, সে কারণে একটা সময়ের ব্যবধান তৈরি হয়েছে। আমরা চলে এলাম 6 নাম্বার পাতায়। কি বলা হয়েছে দেখো, এখানে এখানে বলা আছে রিভারবারেশন। রিভারবারেশন বা অনুরণন, এটাকে কেউ কেউ উচ্চারণের দিক থেকে রেভারবারেশনও বলে। বিভিন্ন দেশের উচ্চারণগতভাবে এটা পাল্টে যায়। রিভারবারেশন যেভাবে ইচ্ছা উচ্চারণ করতে পারো। মূল শব্দটা হচ্ছে অনুরণন। অনুরণন বিষয়টা কি বলা হচ্ছে আমাদের বাংলায়, বলছে দেখবে অনেক সময় আকাশে কি হয়, বজ্রগর্ভ মেঘ চারদিকে ছড়িয়ে আছে। কোনো একটা জায়গায় বজ্রনাদ হলো, অর্থাৎ মেঘের বিপরীত প্রকৃতির দুই প্রকার মেঘের মধ্যে সংমিশ্রণের ফলে শব্দ উৎপন্ন হয়েছে, আলো ঝলসানি উৎপন্ন হয়েছে। এই যে শব্দটা উৎপন্ন হলো, সেটা উম, এক মেঘের এক দেওয়াল থেকে আকাশের অন্য দিকের মেঘের দেওয়ালে বারে বারে প্রতিফলিত হচ্ছে এবং আমাদের কানে বারে বারে ফিরে ফিরে আসছে, এবং এর ফলে একটা কন্টিনিউয়াস শব্দ আমরা পাই, গুড়গুড় গুড়গুড় করে একটা টানা শব্দ পাই। তো এই যে ঘটনাটা হচ্ছে, যখন কোনো শব্দ কোনো উৎস থেকে নির্গত হলো এবং আশেপাশে একাধিক প্রতিফলক থেকে বারে বারে প্রতিফলিত হয়ে সব প্রতিফলকের কাছে উৎস শ্রোতার কাছে পৃথক পৃথকভাবে গিয়ে উপস্থাপিত হলো, মানে শ্রোতা তাকে প্রত্যেকটা আলাদা আলাদা করেই শুনতে পাচ্ছে। এই যে ঘটনাটা, একাধিক প্রতিফলক থাকার জন্য একটাই শব্দ, কিন্তু সেটা বারংবার প্রতিফলনের পর শ্রোতার কাছে বারে বারে গিয়ে পৌঁছচ্ছে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে অনুরণন। বড় ফাঁকা হল ঘরে দাঁড়িয়ে কথা বললে একই ঘটনা ঘটে, পাহাড়ের সামনে গিয়ে যদি জোরে চিৎকার করে নিজের নামটা ধরেও ডাকো, এই মজার বিষয়টা লক্ষ্য করা যায়। তো বলছি কি, দেখো সংজ্ঞাটা এখানে বলা বলা আছে, যেমন বলে দিলাম। বলছে কিন্তু এই ঘটনা যদি ঘটে কোনো পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, মানে অনুরণন হচ্ছে, আমাকে কি শুনতে হবে, পরের শব্দটা শুনতে হবে, কিন্তু সেখানে অনুরণন হয়ে চলেছে। যতক্ষণ না অনুরণনটা বন্ধ হচ্ছে, শব্দ শোষিত হয়ে নিঃশেষিত হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাকে কি করতে হচ্ছে, ওই অনুরণন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। পরীক্ষার ক্ষেত্রে কোনো সিনেমা হলে যদি এই ঘটনা ঘটে, তো মারাত্মক বিপজ্জনক হবে। কেন, পরের কথাটা শুনতেই পাবো না, তখনও ইকো চলছে আগের কথা, বারবার প্রতিধ্বনি আমার কানে ফিরে আসছে, রিভারবেরেশন হয়েই চলেছে। তো এই ঘটনা বন্ধ করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়, দেখবে সিনেমা হলে দেওয়ালে পুরো একেবারে হার্ড থাকে না, মানে কংক্রিটের দেওয়াল থাকে না, কংক্রিটের দেওয়ালের ওপরে কার্ডবোর্ড বা অন্য কোনো নমনীয় বস্তুর আবরণ দেওয়া থাকে। নমনীয় বস্তু থেকে যত না প্রতিফলন হয়, তার থেকে শোষণটা বেশি হয়েছে শব্দের। তার ফলে কি হয়, ওই অনুরণনের সম্ভাবনাটা অনেকটাই কমিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এবার আমরা কি করব, একটা যন্ত্রের বিষয়ে জানব, যেখানে কি করা হয়, এই শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে শব্দোত্তর ও শব্দ উৎপাদনের মাধ্যমে, শব্দ গ্রহণ এবং প্রেরণের মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, বিমানের উচ্চতা নির্ণয় করা যায়, সমুদ্রের পুরো ভূমিতলের ম্যাপ নির্ধারণ করা যায়,
যেটা সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিজ্ঞানের কাজ গবেষণার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তো এই যন্ত্রটার নাম হলো সোনার। এর ফুল ফর্ম আমাদের পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকে। কি বলা হয়? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। দুখানা কাজ রয়েছে দেখো, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং মানে হচ্ছে কতটা দূরত্বের মধ্যে কোন কোন অবজেক্ট রয়েছে সেটা খুঁজে বার করবে, এটা কি ধরনের অবজেক্ট রয়েছে, তার সাইজ কি, সব কিছু মেপে দিতে পারবে। এখন কম্পিউটারের ব্যবস্থার মাধ্যমে, সফটওয়্যারের সিস্টেমের মাধ্যমে এত উন্নত ব্যবস্থা হয়ে গেছে। তো জাহাজ চলাচল সিস্টেমে এ অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ ব্যবস্থা। আবার বৈজ্ঞানিক তোমার সমুদ্র নিয়ে গবেষণা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেনাবাহিনীর ক্ষেত্রে তো, নেভির ক্ষেত্রে অত্যন্ত, সেটা বলার অপেক্ষা রাখে না কতটা প্রয়োজনীয়। তো বলছে কি, সোনার অর্থাৎ সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং এ কি করতে পারে? এই যন্ত্রের দুরকম ভূমিকা হতে পারে। আসলে এই যন্ত্রের সঙ্গে দুটো অংশ রয়েছে। একটা রয়েছে ট্রান্সডিউসার, কমিউনিকেশন সিস্টেমের একটা মূল্যবান উপাদান। আমরা যে স্পিকারে কথা বলি, আমরা যে স্পিকারের মাধ্যমে তোমার কি হয়, জোরালো শব্দ পাই, মাউথ পিসে কথা বলি, এই সবগুলো কিন্তু এক একটা ট্রান্সডিউসার। আমরা পরে জানতে পারবো ট্রান্সডিউসার কি। যদি সংক্ষেপে বলি যে দেখো, তুমি কথা বলছো, মাউথপিস তাকে কিসে চেঞ্জ করে দিচ্ছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল তারের মধ্য দিয়ে বহন করে নিয়ে চলে যাচ্ছে। আবার কি করছে দেখো, সেই তারটা গিয়ে ঢুকেছে স্পিকারে, স্পিকার থেকে যখন বেরোচ্ছে তখন ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আবার কি হয়ে যাচ্ছে, ইলেকট্রিক্যাল সিগন্যালটা আবার হয়ে যাচ্ছে সাউন্ড ওয়েভ। তাহলে এইভাবে একটা ওয়েভ থেকে আর একটা ওয়েভে যারা চেঞ্জ করতে পারে তাদেরকেই কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কি বলে? যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বলা হয় ট্রান্সডিউসার। ঠিক আছে? বলছে এই সোনার মূলত দু রকমের ঘটনা ঘটায়। একটা কি করে, অ্যাক্টিভ সোনার, যে নিজে শব্দ প্রেরণ করে, এবং ওর মধ্যেই একটা অংশ থাকে যে হচ্ছে গ্রহণ করে। তার মানে এর মধ্যে ট্রান্সডিউসার রয়েছে, আবার শব্দ গ্রাহক অংশও রয়েছে, শব্দ গ্রহণের অংশটাও রয়েছে। এর সাহায্যে কি করা যেতে পারে? সমুদ্রের গভীরতা নির্ণয় করা যেতে পারে, সমুদ্রের ম্যাপ ফলো করা যেতে পারে, আশেপাশের পরিবেশ সম্পর্কে জানা যেতে পারে। মূলত সমুদ্র গবেষণা এবং নেভির কাজকর্মের জন্য এটাকে ব্যবহার করা হয়। কিন্তু বৈজ্ঞানিক গবেষণা, সমুদ্রের ভেতরে যে বিভিন্ন প্রাণীরা রয়েছে, বা কোনো শত্রু সৈন্যের সাবমেরিন লুকিয়ে আছে কিনা সেগুলো জানার জন্য, এরকম কোনো অবজেক্ট, সেগুলো জানার জন্য কি ব্যবহার করা হয়? প্যাসিভ সোনার ব্যবহার করা হয়। এ কিন্তু কখনোই কোনো শব্দ প্রেরণ করে না, এ শুধু গ্রহণ করার জন্য বসে থাকে। তাহলে অ্যাক্টিভ সোনারে কি আছে? প্রেরণ করার ব্যবস্থা রয়েছে, তীব্র শব্দোত্তর শব্দ >20,000 হার্টজ আল্ট্রাসনিক সাউন্ডে ছাড়তে পারে, এবং গ্রহণ করার ব্যবস্থাও রাখা আছে। আর প্যাসিভে রয়েছে শুধুমাত্র অতি ক্ষীণ তীব্রতা, আস্তে শোনা যাচ্ছে এরকম শব্দ ও কি করতে পারে? রিসিভ করতে পারে, এবং তাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে চেঞ্জ করতে পারে। মানে এরকম ট্রান্সডিউসার ওর মধ্যে দেওয়া থাকে। তাহলে অ্যাক্টিভ সোনার যে কি করে? শব্দ প্রেরণ করে। প্যাসিভ সোনার সে কি করে? শুধুমাত্র শব্দ গ্রহণ করে। প্যাসিভ সোনারের সাহায্যে লুকিয়ে থাকা সাবমেরিন, মাছের, বিভিন্ন জলজ প্রাণীর অবস্থান, তাদের কি কি জলজ প্রাণী রয়েছে নমুনা, তার সম্পর্কে ধারণা পাওয়া যায়, তাদের আকার আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অ্যাক্টিভ সোনারের সাহায্যে মূলত ম্যাপিং এর কাজে লাগানো হয়। সমুদ্রের নিচের তলটা কিন্তু সমতল নয়, অদ্ভুত সুন্দর ঢেউ খেলানো। আমি একটা ভিডিও পাঠাবো, তার সঙ্গে দেখবে। তো বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত সেই ভিডিওটা, সেখানে অদ্ভুত সুন্দরভাবে এই জাহাজের নিচে সোনার লাগিয়ে অদ্ভুত ম্যাপিং করতে করতে যাওয়া হচ্ছে। দুটো সোনার আছে, একটি হচ্ছে সাইডে আছে আর একটি নিচে আছে। ভূমিতল এবং পার্শ্বতল দুটোরই কিরম ম্যাপিং করতে করতে এগিয়ে চলেছে। তো এই হলো সোনার ব্যবস্থা, অত্যন্ত সংক্ষেপে বলার চেষ্টা করেছি, মাথায় রেখো। তো আমরা আসছি এবার ওই বিমানের উচ্চতা, পাহাড়ের আর সমুদ্রের গভীরতা কি করে নির্ণয় করা যাবে সেটা দেখব। আগে একটু এখানে বুঝিয়ে নিই, দেখো তোমরা, বিষয়টা তো ওখানে করা আছে, বলাও আছে। দেখো, বলছে একটা প্লেন যদি অনুভূমিকভাবে ওড়ে, মাটির সমান্তরালে উঠছে, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে মাটি, গ্রাউন্ড লেভেল, আর এখানে একটা প্লেন উঠছে, উঠতে 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 এটা কোথায় চলে এসছে? একটা নির্দিষ্ট সময়। বোমারু বিমানের ক্ষেত্রে এই, যদি এগুলো ম্যানুয়ালি করা হয় না, পুরোটাই সফটওয়্যারের মাধ্যমে বর্তমানে করা হয়, তো এ থেকে বি থেকে উড়ে উড়ে যাচ্ছে। বলছে এর স্পিড কত?
মাটির সমান্তরালের বেগ হচ্ছে কিলোমিটার পার আওয়ারে হওয়া উচিত, আমি এখানে কি বলেছি, আমি এখানে বলে দিচ্ছি মিটার পার সেকেন্ড, সংক্ষেপে বোঝাবার জন্য ছোট হাতের ভি দিয়ে লিখছি, সরি ক্যাপিটাল ভি দিয়ে লিখছি। যে কোনো সিম্বল ব্যবহার করতে পারে, আমি দুটোতে দুরকম সিম্বল ইচ্ছে করে ব্যবহার করেছি যাতে এটা মাথার মধ্যে না ঢোকে যে একটা নির্দিষ্ট সিম্বলই ব্যবহার করতে হবে। যদিও শব্দের বেগ বেশি হওয়ার কারণে অনেকে ক্যাপিটাল ভি দিয়ে শব্দের বেগটাকে লেখে আর স্মল ভি দিয়ে জাহাজের বেগ বা প্লেনের বেগকে লেখে, কিন্তু এর যুক্তি নেই। লিখতে পারো, কিন্তু এর সঙ্গে লিখতে হবে এই বাধ্যবাধকতা নেই। লিখতে আমি বারণ করছি না, কিন্তু মাথার মধ্যে যেন এটা ঢুকে না যায়, এটা বাধ্যতামূলক, এটা বলিনি কিন্তু। তাহলে আমি ইচ্ছে করে কি লিখলাম, ক্যাপিটাল ভি দিয়ে লেখা হচ্ছে প্লেনটার বেগ, ভি মিটার পার সেকেন্ড। এটা আসলে কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করে নিতে হবে। আমরা অঙ্ক করানোর সময় দেখব। এবার কি করা হচ্ছে, প্লেনটার হাইট আমাকে বার করতে হবে, প্লেনটা কত উঁচুতে আছে। তার মানে ও কি করলো, যখন এতে আছে তখন ও একটা তীব্র শব্দ তৈরি করলো। সেই শব্দ তক্ষুনি ওর শব্দগ্রাহক যন্ত্রে ধরা পড়লো। ওই টাইমটাকে আমি জিরো ধরছি, যখন ওর শব্দগ্রাহক যন্ত্রে প্রথম শব্দটা শোনা গেল। এবার এই শব্দটা কি হলো, একটা অংশ মাটির দিকে গেছে, চারদিকে ছড়িয়ে পড়ার মধ্যে একটা অংশ মাটির দিকে তো যাবেই, এবং সে প্রতিফলিত হয়ে কোথায় ফেরত আসছে, সে এবার এই পয়েন্টের দিকে ফিরে আসছে। যদি এই কোইন্সিডেন্টটা ঘটে যখন ও বিতে পৌঁছালো তখনই প্রতিফলিত শব্দটা ওখানে গিয়ে এসে পৌঁছালো। যদি এই ঘটনাটা ঘটে তখন আমি কি করতে পারবো, সেই অ্যাডজাস্টমেন্ট করা যায়, এমন কিছু হাতে ঘোরা ব্যাপার না। বলছে ও যতক্ষণে টি সময়ে বিতে পৌঁছে গেছে ততক্ষণে দেখা গেল প্রতিধ্বনিটাও ফিরে এলো ওর কাছে। তার মানে বলতে পারি এ থেকে বি গোটা পথটা কত, এ থেকে বি গোটা পথটা হলো ভি ইন্টু টি, সাধারণ ঐকিক নিয়ম। আর শব্দ কি করেছে, এই বিন্দুটার নাম হচ্ছে পি, গ্রাউন্ডে, এটা হচ্ছে আপতন বিন্দু। তাহলে শব্দ এপি হয়ে পিবিতে পৌঁছেছে। তোমরা জানো এই কোণটাকে আপতন কোণ বলে, এটাকে বলে প্রতিফলন কোণ। দুটো কোণের মান সমান, আবার এটা হচ্ছে সাধারণ বাহু এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। স্বাভাবিক কারণে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম, তার মানে এই দুটো বাহু হচ্ছে অনুরূপ বাহু, এই দুটো বাহু হচ্ছে অনুরূপ বাহু, এটুকু তোমাদের বলার কোনো দরকারই নেই। মাথায় রেখো, যখন প্রমাণ করবে তখন কিন্তু এই সর্বসমতা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, শুধু বলে দিলেই হলো, আর তুমি বুঝতে পারলেই হলো। বুঝে নিজের কাছে ব্যাপারটা বুঝে বুঝে রাখলেই হলো, করে দেখাবার দরকার হয় না, শুধু লিখে দিলেই হলো যে এরা সর্বসম। তাহলে কি হচ্ছে, এই বিন্দুটা যদি আমি একটা নাম দিই, মিড পয়েন্টের নাম যদি ও দিই, তাহলে এও যা হবে ওবি তাই হবে। তার মানে দুটোরই মান কত হবে, এও বা ওবি দুটোরই মান হয়ে যাবে তোমার VT/2। মানে এও অথবা ওবি দুটোরই মান আমি পাবো কত, দুটোরই মান হয়ে যাবে ওবি বা বিও যাই বলি না কেন VT/2। এখানে ভিটা কিন্তু ক্যাপিটাল। অন্যদিকে এই যে এপি শব্দ, তার মানে ওই টি সময় থেকে কোথায় পৌঁছেছে, এ থেকে পি হয়ে বিতে, মানে এপিবি পদ শব্দ কত বেগে গেছে, স্মল ভি ধরলাম। তাহলে এপিবির মোট মান কত, এপিবির মোট মান হবে, এপিবির মোট মান পাবো আমি ভি ইন্টু টি, ঠিক কিনা, ভি ইন্টু টি পাবো। তাহলে এই যে ভি ইন্টু টি পেলাম, এক্ষেত্রেও কিন্তু যেহেতু এই দুটো বাহু অনুরূপ বাহু, তার মানে আমি বলতেই পারি এপি সমান বিপি সমান হচ্ছে VT/2, এইখানে ভিটা হচ্ছে ছোট হাতে। তাহলে খেয়াল করে দেখো, এই যে ক্যাপিটাল VT/2 আর স্মল VT/2 পেয়েছি, তার মানে যে কোনো একটা ত্রিভুজ যদি ধরো, তাহলে এ ওর মান কত, ক্যাপিটাল VT/2, এটার মান কত, স্মল VT/2। তাহলে এটাকে আমি পিথাগোরাসের ভুল বললাম, এটার মান হচ্ছে স্মল VT/2 অতিভুজটার মান। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি অনুযায়ী ফেলি, আমাকে বার করতে হবে উচ্চতা। তাহলে উচ্চতা অনায়াসে আমি পেয়ে যাব অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার যাই বলি না কেন। চলে এসো এই পাতাতে দেখা যায়। তো এখানে তাই করা হয়েছে, এই সিম্বল যা বলেছি একই মেনটেন করেছি, ইচ্ছে করে এটাকে জাহাজের বেগটাকে ভি ধরা হয়েছে, শব্দের বেগটাকে ছোট হাতের ভি ধরেছি। তথ্যগুলো দেয়া থাকবে, বসিয়ে দিয়েছি মান, দেখো চেক করে। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেছি, দুটো থেকে কত কমন যাচ্ছে, T²/2, বাইরে চলে এলো, বর্গমূলের বাইরে এসে T/2 হয়ে গেল, ব্যাস। এখানে একটা অঙ্ক উদাহরণ হিসেবে করতে দিয়েছি, দেখবে। বলছে একটা প্লেন ধরো 540 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, 540 কিলোমিটার পার আওয়ার বেগে একটা প্লেন যাচ্ছে। তাই যদি যায় তাহলে ওর স্পিড কত আমি বলবো, আমি এখানে যা সিম্বল ধরেছি, প্লেনের বেগটাকে ক্যাপিটাল ভি ধরেছি, তাহলে ক্যাপিটাল ভি এর জন্য যদি লেখা যায় 540 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি মিটারে করলাম 1000 দিয়ে গুণ করে, 3600 দিয়ে ভাগ করলাম, ঘন্টায় লেখা আছে বলে, তাহলে এর একক কত হয়ে গেল, এখনো মিটার পার সেকেন্ড গেল, তো বোঝা নাকি। আর কি বলা আছে,
অনুভূমিকভাবে গতিশীল ও শব্দ প্রেরণ করা 30 সেকেন্ড পরে প্রতিফলিত শব্দটা শুনতে পেল। তার মানে 30 সেকেন্ড পরে ও প্রথমবার শুনতে পেয়েছে বলে ধরে নিয়েছে। তাহলে টি এর মান 30 দেওয়া আছে। বার করতে বলেছে কি শব্দের বেগটা এখানে দেয়া নেই, আমরা শব্দের বেগটা ধরে নেবো 332 মিটার পার সেকেন্ড। আমাকে বার করতে হবে কার মান, আমাকে বার করতে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে ওর উচ্চতাটা কত, এইচ এর মানটা কত। জাস্ট এখানে বসিয়ে দাও, দেখো প্রতিটা তথ্য দেওয়া আছে, আশা করি নিজেরা পারবে। তো ঘুরিয়ে ফিরিয়ে যাই হোক না কেন বাকি রাশিগুলোর মান দেওয়া থাকবে, একটা রাশির মান বার করতে হবে এখান থেকে। তো আমরা চলে এলাম একই রকম, পুরো একই রকম, সেটা হচ্ছে তোমার সমুদ্রের গভীরতা নির্ণয়। তো এটাও একবার খুব দ্রুত দেখে নিই আমরা সমুদ্রের গভীরতা কি করে নির্ণয় করা যায়। বলছে বড় যদি কোনো জাহাজ হয়, সমুদ্রের ওপরে রয়েছে বড় কোনো জাহাজ যা কয়েকশো মিটার পর্যন্ত চওড়া এই লম্বা হতে পারে, যার ওপর দিয়ে রানওয়ে থাকে, যুদ্ধ যা তোমার হেলিকপ্টার, যুদ্ধ জাহাজ, এরোপ্লেন সমেত উড়ে যেতে পারে, যেগুলোকে যুদ্ধ জাহাজে মূলত ব্যবহার করা হয়। বলছে কি এইরকম ভাবে এর নিচে একটা পয়েন্টে, এটা এ পয়েন্ট ধরো, এর নিচে এখানে কোথাও আমি একটা শব্দ প্রেরক যন্ত্র রেখেছি যে তীব্র একটা শব্দ তৈরি করলো। ঠিক এর নিচে একই লেভেলে আমি রেখে দিয়েছি কি বি পয়েন্টে আমি রেখেছি একটা শব্দ গ্রাহক যন্ত্র, এখানে রাখা হয়েছে। হয়েছে। তাহলে এবার কি করা হলো, এটা কি হলো জলের লেভেল থেকে কতটা নিচে আছে, জলের লেভেল থেকে মনে করো ছোট হাতের এইচ লেভেল নিচে রয়েছে। পেনটায় লেখাটা কাটা কাটা আছে, হ্যাঁ ছোট হাতের এইচ লেভেল নিচে, মানে জলের লেভেল আছে এটা, জলের মধ্যে জাহাজ কিছুটা ডুবে আছে, তাহলে জলের লেভেল থেকে এইচ লেভেলে নিচে এখানে শব্দ প্রেরণ করা হচ্ছে আর এখানে রয়েছে অ্যাকসেপ্টার, সেই শব্দটা গ্রহণ করছে। তাহলে শব্দ কি হবে, এখান থেকে জাহাজটা দাঁড়িয়ে আছে, শব্দ সরাসরি গেল ও পৌঁছে গেল এখানে, কখন পৌঁছালো, যখন প্রথমবার শব্দটা শুনলো সেই সময়টাকে আমি জিরো ধরলাম। ঠিক আছে, এই কয়েকশো মিটার পথ শব্দ খুব দ্রুতই পৌঁছে যাবে, প্রথম যে শব্দটা গ্রহণ করলো সেটাকে আমি জিরো টাইম ধরলাম। যেই শোনা গেল সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচ চালু করে দেওয়া হলো এবং দ্বিতীয় প্রতিধ্বনির জন্য অপেক্ষা করা হলো। দ্বিতীয় প্রতিধ্বনি কোথা থেকে আসবে, সমুদ্রের নিচের তল থেকে প্রতিফলিত হয়ে ফিরবে। এ আগের মতোই দুটো সর্বসম ত্রিভুজ, এবং এ থেকে যে বিতে পৌঁছচ্ছে এটা কতক্ষণে পৌঁছচ্ছে, এখানে আমি যেটা প্রচলিত রীতি সেইটাই করছি। তোমার কি বলছে যে তোমার জাহাজটা যদি গতিশীল অবস্থায় থাকে, এইভাবে এক জায়গায় দাঁড়িয়ে তো দেখানোটা মুশকিল, বলা সম্ভব নয়। তো জাহাজটা যদি গতিশীল অবস্থা থাকে ঠিক হুবহু একইভাবে বলতে পারি যে তোমার এইভাবে জাহাজটা এগোচ্ছে। তার মানে তখন কি হয়েছে, ঠিক এরোপ্লেনের মতোই এটা গোটা পথটা আমি ধরে নিতে পারবো। এখানে জাহাজের বেগটা আমরা ছোট হাতের ভি দিয়ে লিখেছি, দুটো দুরকম ভাবে করা হয়েছে, অর্থাৎ এটাকে ভিটি বলেছে। আর শব্দ প্রতিফলিত এই পথটা ফেরত আসছে সেটাকে আমরা কি লিখেছি, টোটাল এই পথটা কত হবে, টোটাল এই পথটা হচ্ছে ক্যাপিটাল ভিটি। আর বাকিটা পুরোপুরি হচ্ছে আগের মতোই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে। আমরা একবার এখানে ছবিতে দেখে নাও কি কি বলা হয়েছে। তো আমি এখানে বইতে বড় জাহাজ প্রায় সব ক্ষেত্রেই তোমাদের বলা হয়েছে, কিন্তু এতে পদ্ধতিগত সমস্যা রয়েছে। সে কারণে আমি বোঝাবার সময় কি করেছি, দুটো ছোট ছোট জাহাজ তাদের আকার আকৃতি ছোট বা দুটো বোর্ড হিসেবে দেখিয়েছি। প্রথমজন এই একজনই এ যখন প্রথমে এ অবস্থানে ছিল তখন শব্দ ঠিক ওই প্লেনের মতো শব্দ তৈরি করেছে। যখন ও স্পিডে চলে গেছে কিছুটা দূরত্ব ওই তল বরাবর সমুদ্রের উপর দিয়ে, যখন ও পৌঁছে গেছে, কোথায় পৌঁছে গেছে, বি পয়েন্টের ঠিক মাথায়, তখন ও শব্দটা শুনলো, অর্থাৎ প্রতিধ্বনিটা হাতে পেল। এতে থাকতে তো প্রথমবার শুনেই ছিল, তখন থেকে টাইম কাউন্ট করা শুরু করেছিল। তাহলে এই যে শুনলো, দাঁড়িয়ে থাকা অবস্থায় করা যাবে, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু জাহাজ দাঁড়িয়ে থাকা ধরলে যে থিওরি তোমাদের বইতে দেওয়া আছে সেখানে জাহাজের বেগ দেওয়া আছে, তাহলে সেটাকে আমাকে জিরো ধরতে হয়। সেই কারণে ওই দাঁড়িয়ে থাকা জাহাজটা না করাই ভালো। তো ওখানে ছবি যেমন বইতে আঁকা আছে আর যে ব্যাখ্যাটা দেওয়া আছে একটু মেলানোটা কষ্টকর। তাহলে আমরা ধরে নিচ্ছি জাহাজটা এই অবস্থান থেকে বি অবস্থানে চলে গেছে। জাহাজের বেগ যদি ভি হয় তাহলে টি সময় ভিটি পথ গেছে, প্রতিটা অর্ধেক হবে ভিটি বাই টু, আগের মতোই সর্বসম ত্রিভুজ। একই সময়ে শব্দ মাটি থেকে প্রতিফলিত হয়ে এপি হয়ে বিতে পৌঁছেছে, তাহলে এই রাস্তাটা কত হবে, টোটাল রাস্তাটা হবে ভিটি বাই টু, সরি টোটাল রাস্তাটা ভিটি হবে, কারণ শব্দের বেগ যদি আমি ধরে নিই জলের মধ্যে ভি, যার মানে বাতাসের মধ্যে শব্দের বেগ যা হয় জলে শব্দের বেগ প্রায় তার 3 গুণ হয়।
তাহলে এপি হয়ে বিতে পৌঁছেছে, 1 সেকেন্ডের শব্দ যায় ভি পথ, তাহলে টি টাইম যদি ও হাতে পায় তাহলে ভিটি পথ যাবে। তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা যেহেতু সমান, তার মানে প্রতিটা অর্ধ হচ্ছে ভিটি/2, বাকি তো ঐকিক নিয়ম, অর্থাৎ এইটুকু ভিটি/2, এটা হচ্ছে স্মল ভি সঙ্গে টি/2। তাহলে এই হাইটটা এইচটা কত বেরোবে? এইচ এর মান আমার পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বেরিয়ে চলে এলো। তাহলে সমুদ্রের গভীরতা কত হলো? বলছে টোটাল ঘটনাটা, অর্থাৎ শব্দ প্রেরণ, ছাড়া এবং গ্রহণ করা দুটোই হচ্ছে জলের লেভেলের এইচ নিচে। তাহলে আমি বলতেই পারি সমুদ্রের গভীরতা আসলে হচ্ছে যে আমি এখানে হাইটটা পেলাম তার সঙ্গে ওই যতটা গভীরে এই ঘটনাটা ঘটানো হয়েছে সেটা অ্যাড করতে হবে। বাই চান্স যদি সমুদ্রের গভীরতা হয় কয়েক কিলোমিটার, ধরলাম, আমি খুব সংক্ষেপেই বললাম, তোমার ধরা হচ্ছে 1 কিলোমিটার ধরা হলো, যদি 1 কিলোমিটার হয় সমুদ্রের গভীরতা, সেখানে এই ডেপটা ছোট হাতের এইচ এর মানটা কত হচ্ছে? কয়েক মিটার মোটে, যদিও কয়েক মিটার হয় না, এর একটু বেশিই হয়। সেক্ষেত্রে এই ছোট হাতের এইচটাকে নেগলিজেবল ধরা যেতে পারে, তখন গভীরতা আমি এই পুরোটাকে এইটাকে আমি গভীরতা বলে চালাতে পারি, মাথায় রেখে। তো আমরা আসি এবার 9 নাম্বার পেজে। দেখো 9 নাম্বার পেজে কি বলা আছে। আমরা এবার একটা সহজ বিষয়, যেটুকু অঙ্কের অংশ ছিল, বোঝানোর অংশ ছিল, সেটুকু এখানে হয়ে গেছে, এবার গল্পের মতো কিছু বিষয় পাবে। তো বলছে কোনো ক্যাওস, যে কোনো ক্যাওস অর্থাৎ কোলাহল যখন হয়, তখন তা অনেকের শুনেই মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। কেন? কারণ এগুলো আমাদের সুতিকটু লাগে, এগুলো আমাদের কষ্ট দেয়, কোনো আনন্দ দেয় না। কিন্তু বাদ্যযন্ত্রের শ্রুতিমধুর শব্দ, তালযুক্ত শব্দ, সে তো আমাদের আনন্দ দেয়, যে কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ। তো সেটা কেন ঘটে? বলছে শব্দ হচ্ছে মূলত দু রকমের, একটা হচ্ছে সুরযুক্ত শব্দ আর একটা হচ্ছে সুরবর্জিত শব্দ। যেগুলো আমাদের আনন্দ দেয়, শুনতে ভালো লাগে, সেগুলো একেবারে ঠিকঠাক তাল রয়েছে, রিদিম রয়েছে, রিদম বা তালগুলো ঠিকঠাক রয়েছে, এগুলোকে বলা হচ্ছে সুরযুক্ত শব্দ। অন্যদিকে যাদের ক্ষেত্রে এগুলো নেই তারা হচ্ছে সুরবর্জিত শব্দ। বিষয়টা যদি আরো একটু আমরা আমাদের ফিজিক্সের ধারণার রেসপেক্টে বলি, ব্যবহারিক শব্দ বাদ দিয়ে, তাহলে বলতে হবে শব্দটা যে উৎস থেকে নির্গত হচ্ছে, সেই উৎসের কম্পনটা যদি কন্টিনিউয়াস হয়, সারাক্ষণ হয়ে যাচ্ছে, পর্যাবৃত্ত হয় এবং নিয়মিত হয়, এই তিনটে জিনিস যদি মেনটেন করে, কন্টিনিউয়াস হবে, পিরিয়ডিক্যাল হবে, রেগুলার হবে। পিরিয়ডিক্যাল তো হতেই হবে, ধারাবাহিক মানে একবার হয়ে যাচ্ছে থেমে যাচ্ছে এরম ব্যাপার না। নিয়মিত মানে উপযুক্ত শর্ত যেটা মেনটেন করছে প্রথম থেকে, সেটা সারাক্ষণ মেনটেন করবে। তো এগুলো যদি তিনটে শর্ত মেনে চলে, তবে সেই উৎস থেকে যে শব্দটা নির্গত হবে তা আমার কানে একটা শ্রুতি মধুর লাগবে, পীড়া দেবে না। অন্যদিকে যদি এই তিনটে শর্তের আগে জুড়ে দিই, অর্থাৎ অধারাবাহিক, ধারাবাহিক নয়, অপর্যাবৃত্তীয়, অনিয়মিত হয়, তখন কিন্তু এরা আমাদের কি করবে? কষ্ট দেবে, কোনো আনন্দ দেবে না। যেমন কোনো মেলার কোলাহল, কোনো বাজারের কোলাহল, চিৎকার, বিশৃঙ্খলতা, এই সব কিছুর আওয়াজই হচ্ছে কি? সুরবর্জিত শব্দ। আর বাকি যা বলা হলো সুরযুক্ত শব্দ। তাহলে সুরযুক্ত শব্দ কখন উৎপন্ন হয়? মাথায় রাখবে, শব্দের উৎসের কম্পন যদি ধারাবাহিক হয়, যদি পর্যাবৃত্ত হয়, এটা আমি পর্যাবৃত্তিও লিখে ফেলেছিলাম, পর্যাবৃত্ত লিখলেই যথেষ্ট, নিয়মিত হলে। ঠিক আছে? বলছি কি দেখো, এবার আমরা দেখি সুরযুক্ত শব্দ তো বুঝলাম, কিন্তু তার কম্পোনেন্ট দেখবো কি কি দিয়ে তৈরি, সে কি করে হয়। তো যে কোনোভাবেই যারা এই বাদ্যযন্ত্র বা এর সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে, তাদের এই বেসিক ধারণাগুলো আছে। সুর আর স্বর, কাকে বলে সুর, কাকে বলে হচ্ছে স্বর, অনেকটা মৌলিক আর যৌগিক পদার্থের মতো। সুর হচ্ছে মৌলিক পদার্থ, একে ভাঙলে অন্য কোনো কম্পাঙ্কের আর শব্দ পাওয়া যাবে না। তার মানে সুর হচ্ছে একক কম্পাঙ্কযুক্ত একটা শব্দ। আগের দিন পড়ানোর সময় তোমাদের বোঝানো হয়েছিল এই যন্ত্রটির কাজ হচ্ছে শব্দের প্র্যাকটিক্যালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নাম টিউনিং ফর্ক, বাংলায় বলে সুরশলাকা। এর গায়েতে যদি 256 হার্টজ লেখা থাকে, যদি এটা স্টেনলেস স্টিলের তৈরি হয়, যদি ভেজাল না থাকে, যদি এতে যদি এতে জং না পড়ে যায়, মরচে না পড়ে যায়, যদি এতে মোমের প্রলেপ না দেওয়া হয়, অন্য কোনোভাবে বিকৃত না করা হয়, এ চিরকাল 256 হার্টজই কম্পিত হবে। সে আস্তে হাতুড়ি দিয়ে আঘাত করো আর জোরে হাতুড়ি দিয়ে আঘাত করো। বোঝা গেল কি বললাম? তাহলে বলছে এই রকম নির্দিষ্ট একটা কম্পাঙ্কের শব্দকে কি বলে? সুর বলে।
আর এরকম অনেকগুলো সুর মিলে তৈরি করে কি, উপযুক্ত শর্তে মিলিত হয়ে কি তৈরি করে কি, স্বর। শুধু মিলিত হলে নয়, তাহলে মিশ্র পদার্থ হয়ে যাবে, পুরো যৌগিক পদার্থের মতো আচরণ করে, তাকে বলে স্বর বলে। সপ্ত সুরের বাঁধনে গান বাঁধা হয়। সপ্ত সুরের বাঁধনে যে গান বাঁধার কথা বলা হয়েছে, এখানে সপ্ত সুরগুলো কি কি সে তোমরা জানো কম বেশি প্রত্যেকে। এখানে বলাও আছে সা রে থেকে শুরু করে একেবারে নি পর্যন্ত। আবার বলছে এটাও ঘটে একাধিক বাদ্যযন্ত্রে এদের কটা করে থাকে, একাধিক থাকে। সা বেশি কম্পাঙ্কের রয়েছে, সা কম কম্পাঙ্কের রয়েছে। এই কম কম্পাঙ্কের সাকে বলে খাদের সা, আবার বেশি কম্পাঙ্কের সাকে বলে চড়ার সা বা চড়া সা। অর্থাৎ যার ফ্রিকোয়েন্সি বেশি, যার তীক্ষ্ণতা বেশি, যার ধার বেশি, যার সাপনেস বেশি, আর যেটা ভোঁতা শব্দ উৎপন্ন করে সেটাকে বলে কি খাদের সা বলে। এরকম ভাবে প্রতিটা সুরেরই একটা করে খাদের আর একটা করে চড়া থাকতে পারে, সুর থাকতে পারে। তো বলছে এরকম সুরগুলো মিলিত আকারে কি তৈরি করে, অনেকগুলো সুরের সমষ্টিকে কি বলে, স্বর বলে। আর যেভাবে আমরা গানের ক্ষেত্রে কি বলি, স্বরলিপি, অর্থাৎ গানের এই সুরগুলোকে কিভাবে কতক্ষণ ধরে উচ্চারণ করা হবে তার নোটেশন থাকে, সেটাকেই আমরা বলি স্বরলিপি বলা হচ্ছে। এক কথায় সুরের সুশৃঙ্খল সমন্বয়কে বলা হচ্ছে স্বর, বা অনেকগুলো সুরের সমষ্টিকেই আমরা কি বলছি, স্বর বলছি। হলো। আর এখানে এই সারেগামার কথাগুলো বলা আছে, খেয়াল করবে। আমরা এই পাতা ছাড়লাম। এই ভিডিওটা এখানে বন্ধ করছি, 3 নম্বর ভিডিও আমরা বাকিটা শেষ করব।